সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে জিম্মি করে নির্যাতনের মুখে আন্দোলন বন্ধের স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। একই সঙ্গে আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা। রোববার রাতে টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এমন ঘোষণা দিয়েছেন। এবারে জানাবো, কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির 9,000-এরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, নেতাকর্মীদের চোখ হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। জানাবো, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তিনি আবারও সক্রিয় হয়েছেন। আগে গোপনে করেছেন, এবার প্রকাশ্যে এসেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রাশফায়ার ও সংঘর্ষে 266 জন নিহত হবার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সরকারি বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া এ তালিকা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমনই এক সংবাদের শিরোনাম করেছে দৈনিক নয়াদিগন্ত। জানিয়ে দেব, নিরপেক্ষ কমিশন করে নিহতদের তালিকা প্রকাশের দাবি জাতীয় পার্টির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে আন্দোলনে ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে দলটি। নিহত ছাত্রছাত্রীদের বীর মুক্তি সেনা আখ্যায়িত করার পাশাপাশি একটি নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত শহীদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। এই হামলার পর নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ এ দাবি অস্বীকার করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলন চলবে, জিম্মি করে নির্যাতনের মুখে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে জিম্মি করে নির্যাতনের মুখে আন্দোলন বন্ধের স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। একই সঙ্গে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। রোববার রাতে টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এমন ঘোষণা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল কাদের টেলিগ্রামে লেখেন, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে। আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বের উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর আগে ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ 9 দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছে, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে। কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয়, তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকব তারা আন্দোলন চালিয়ে যাব। সহ সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে লেখেন, গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনে স্পষ্ট করে বলেছিলেন, আমরা যদি নাও থাকি আন্দোলন চালিয়ে নিবা। আন্দোলন যাতে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারাই অন কমান্ডে থাকবে। তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান, মোহাম্মদ মাহিন সরকার, সহ সমন্বয়ক আবদুল্লাহ সালেহিন অয়ন, মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ খান, তালাত মাহমুদ রাফি। আব্দুল হান্নান মাসুদ বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না।
রিমান্ডে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে ফখরুল। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির ৯,০০০-এরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। সাবেক বিএনপির মন্ত্রী সহ বিএনপির সিনিয়র অনেক নেতাই অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ থেকে ৭ দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আদালতকে অবহিত করার পরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। তাদের শারীরিক অসুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত। তাদের উপর চলমান নির্যাতনের অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায়ভার সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। জেলখানার ভেতরেও নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী। পুলিশ হেফাজতে নির্যাতন মানবতাবিরোধী অপরাধ। তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। একদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কার নেতাকর্মীদের নির্যাতন করা হবে না, অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। সাধারণ মানুষ, প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার এমনকি চাকরিজীবীরা পর্যন্ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। তিনি আরও বলেন, দেশটা আজকে ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। দিন দিন নিরীহ ছাত্রছাত্রীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার যতই চাতুরি করুক না কেন, গণদাবির কাছে পদত্যাগ করতে হবে। মানুষ যখন প্রতিবাদ করতে শুরু করেছে, এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছে ডক্টর ইউনূস ওবায়দুল কাদের। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, তিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তিনি আবারও সক্রিয় হয়েছেন। আগে গোপনে করেছেন, এবার প্রকাশ্যে এসেছেন। রোববার রাজধানীর তেজগাঁও এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমাদের বিবেক আমাদের চালায়, কোনো বিদেশি শক্তি নয়। ডক্টর ইউনূসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রমণকারী নন, তাকে থামাতে হবে কেন? আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচনের দাবি করেছেন। প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশ স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো। কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন, খোলাসা করে ইউনূস সাহেব বলবেন কি? কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে এই বিবৃতির সংযোগ আছে কিনা তাও ভেবে দেখা দরকার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ডক্টর ইউনূস দেশের সংস্কৃতি, স্বাধীনতা লালন করেন না। তিনি আমাদের সঙ্গে নেই, আমরা তার সঙ্গে কেমন করে থাকব? জাতির কোনো সংকট সম্ভাবনায় তার কোনো ভূমিকা দেশের জনগণ দেখে না। গুলি ও সহিংসতায় নিহত 266 জনের নির্দিষ্ট তথ্য। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও ব্রাশ ফায়ার এবং সংঘর্ষে 266 জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সরকার বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া এই তালিকা পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি সহিংসতায় নিহতদের মধ্যে অনেকের লাশ হাসপাতালে না নিয়ে দাফন করা হয়েছে। তাৎক্ষণিক পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর এসব লাশ হাসপাতাল গ্রহণ না করে আত্মীয়দের কাছে ফেরত দিয়েছে, যাদের ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, নিহতদের মধ্যে বড় সংখ্যায় শিক্ষার্থী, যারা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিদের একটি অংশ বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ, যাদের অনেকেই ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমে আসেন। এর বাইরে নিহত উল্লেখযোগ্য একটি অংশ পথচারী, দোকানদার অথবা নিজেদের বাড়ি অথবা অফিসে গুলি ও ব্রাশ ফায়ারে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থীদের বেশিরভাগের পরিচয় চিহ্নিত করা গেলেও নিহত সাধারণ অনেকের পরিচয় নিশ্চিত করতে না পেরে আঞ্জুমান মফিদুল ইসলাম বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। নিহতের 2/3 মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। কিছু মারা গেছে ব্রাশ ফায়ারে, বুকে বা মাথায় আঘাতে মারা গেছে বেশ কয়েকজন। পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা গেছে বেশ কয়েকজন। 3 জন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও মৃত্যুবরণ করেছেন। নিহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, সৃষ্ট সহিংসতায় তার কাছে 147 জনের নিহত হওয়ার খবর এসেছে। ইসরায়েল লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে
ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। এ হামলার পর নতুন করে সংঘাতে দানা বাঁধতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ এ দাবি অস্বীকার করেছে। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকে ছোড়া হয়েছে, তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করছে তারা। বিশ্লেষকরা আশঙ্কা করছে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর অনেকদিন ধরে বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুপক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের সূচনা হতে পারে। ইতিমধ্যে হিজবুল্লাহকে হামলার জন্য উপযুক্ত জবাব দেবার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার রাতে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলা এত বড় ছিল না যতটা আশঙ্কা করা হয়েছিল। কিন্তু নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে ইরানও হুমকি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে নতুন অ্যাডভেঞ্চার করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপরই পড়বে। গত বছরের 7 অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1200 ইসরায়েলিকে হত্যা করে। ওই হামলার পর গতকালই ইসরায়েলে কোনো হামলায় একদিনে 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু ঘটল।